তরঙ্গে তোমার ছোঁয়া অন্তিম পর্ব। বৃষ্টি যেন ক্লান্তহীন ছন্দে ঝরে পড়ছে দিগন্ত জুড়ে। মাঝে মাঝে বিদ্যুতের হালকা ঝলকানিতে উদ্ভাসিত হয়ে উঠেছে আকাশ। অন্ধকারের ভেতর থেকে আলো যেন হঠাৎ হঠাৎ চোখ মেলে তাকাচ্ছে। জানালার কাছে দাঁড়িয়ে আছে নবীন, নিঃশব্দ, গভীর এক অনুভূতিতে নির্মগ্ন। সবে রুমে পা রেখেছে সে, ভেজা বাতাসের গন্ধ এখনো লেগে আছে তার শরীর জুড়ে। পেছনে ফুলে সাজানো বিছানায় তার প্রাণপ্রিয় স্ত্রী নিঃশব্দে বসে আছে। চোখে মুখে এক অচেনা লাজুক আলো, অপেক্ষার কুয়াশায় ঢাকা গভীর ভালোবাসা। নবীন জানে এই রাত শুধু বৃষ্টির নয়, এটি এক নতুন শুরু, নতুন ছোঁয়ার, নতুন কাঁপুনির রাত। অথচ আজকের অনুভূতিগুলো তার নিকটে ফিকে মনে হচ্ছে। এক ফোঁটা জল বেরিয়ে এসেছে আঁখিপুট হতে, ছেলেদের কাঁদতে নেই, কিন্তু নবীন কাঁদছে, ভালোবাসার মানুষ সে পেয়ে গেছে। সে শুধু তার, তবে তার ছোটোখাটো একটা ভুল ভেতরে খুব কষ্ট দিয়েছে নবীনকে, যা বলে বোঝানো যাবে না। আমার উপর খুব রাগ করেছ নবীন? চকিতে ঘাড় ফিরিয়ে তাকালো নবীন, মলিন হেসে বলল, রাগ করব কেন? তাহলে এভাবে মুখ ফিরিয়ে রেখেছো কেন? ভাবছি এটাই কি তোমার ভালোবাসা? সবাই ঝুমুরকে কটাক্ষ করে কথা বলছে, উহু, হয়তো সবাই দুষ্টুও করছে, তা মানা যায়, কিন্তু নবীনের এই কথাগুলো ছুরিকাঘাতের মতো এসে বুকে লাগছে ঝুমুরের। তুমিও এটা বলছো নবীন? আমি অনেকবার ফোন করেছি এটা বলতে যে তোমার আর আমার বিয়ে, এবং কি ফারহাকে তোমার ছবি দেখানোর চেষ্টা করেছে, কিন্তু তুমি দেখোনি, সোজা বিয়ে করতে বসে গেছো। তোমার কি মনে হয় আমার সাথে যা ইচ্ছে করা যায়? আমি কি তোমার হাতের পুতুল? সিরিয়াসলি ঝুমুর? স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে আছে ঝুমুর, কিছু বলার নেই তার। হয়তো এটাই শুনতে হবে তাকে, সে যেহেতু ভুল করেছে তা হলে তো শুনতেই হবে। আই এম সরি নবীন, তুমি যা বলছো সবই ঠিক। আমি হয়তো ভুল করেছি, আর তা অস্বীকার করছি, আর তা স্বীকার করছি। তুমি সত্যি তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। বাকি কথাটুকু সম্পূর্ণ করতে পারল না ঝুমুর, তার পূর্বেই ওষ্ঠজোড়া দখল করে নেয় নবীন, পরম যত্নে শুষে নেয় তাকে, দু হাতে জড়িয়ে ধরে তাকে। কি মনে হয় আমি তোমার উপর রেগে আছি? রাগ করা সম্ভব ঝুমুর? ভালোবাসি তোমায়, আর আজকের দিনে তুমি আমার কাছে ক্ষমা চাইছো? পাগল মেয়ে, ভালোবাসি তোমায়, তুমি ছাড়া কিচ্ছু নয় আমি। ক্রন্দনরত রমণীকে ছুঁয়ে ফেলে নবীন, দু হাতে আগলে নেয় তাকে। আজকের রাতটা শুধু তাদের জন্য সাজানো। আলগোছে ঝুমুরকে কোলে তুলে বিছানার দিকে এগিয়ে গেল নবীন, শুইয়ে দিল মধ্যখানে। দুজন মিলেমিশে একাকার হয়ে উঠল। ভালোবাসার আলিঙ্গনে, প্রণয়ের আদিম খেলায় মত্ত হয় দুজনেই। হালকা কুয়াশার চাদরে মোড়ানো এক স্নিগ্ধ সকাল, সূর্যের কোমল আলো ধীরে ধীরে গলে পড়ছে পাতার উপর, শিশির বিন্দুতে ঝিকিমিকি করছে রোদের ঝিলিক। পাখিরা জেগে উঠেছে মিষ্টি কুজনে, হাওয়া বইছে নরম মেঘের মতো, মনে হচ্ছে প্রকৃতি যেন হেসে উঠেছে নিঃশব্দে। শীত এসেছে ধীরে ধীরে নিঃশব্দ পায়ে, নিস্তব্ধতা মেঘে। কাল রাতের ঝোড়ো হাওয়া আর অবিরাম বৃষ্টি যেন ঋতুর দরজায় শেষবারের মতো কড়া নেড়েছে। আর তারপরেই খুলে গেছে শীতের অলক্ষ্য জানালা। রাত জুড়ে জানালার কাছে কাছে ভিজে ভিজে জমেছিল অজস্র জলকণা, যেন শহরের প্রতিটি নিঃশ্বাসে বৃষ্টি তার শেষ চুমু এঁকে দিচ্ছে গাছে। হাওয়াটা ছিল ক্ষুব্ধ, কিন্তু তার ভেতরে যেন ছিল শীতলতা, যা ধীরে ধীরে মাটি ছুঁয়ে পৌঁছে গেছে গাছের হাড়ের গভীরে। হাড় কাঁপানো ঠান্ডায় কম্ফোর্টার জড়িয়ে তাসফিনের প্রশস্ত বুকে ঘুমিয়ে আছে ফারহা। জ্বর এসেছে মেয়েটার, খুব জ্বর। তার উপর দুজনে রাতে বৃষ্টিতে ভিজেছে। রাতের শেষ প্রহরে ফারহাকে নিয়ে ভেতরে চলে আসে তাসফিন। মেয়েটা কেঁদে কুটে বুক ভাসিয়েছে। তাকে নিয়ে একসাথে শাওয়ার নিয়েছে তাসফিন, নিজের কালো রঙের ফুলহাতা শার্টটা পরিয়ে শুইয়ে দিয়েছে। তারপর থেকে জ্বর মেয়েটার, জ্বরদগ্ধ শরীরটা টেনে তুলতে পারে না ফারহা। 7:30 ছুঁই ছুঁই, ঝাপসা চোখে দুটো টেনে খোলার চেষ্টা করছে ফারহা। নড়তে গিয়ে অনুভব করলো শরীরের অসহ্য ব্যথা, ফুপিয়ে কেঁদে উঠল ফারহা। কান্নার শব্দে ঘুম ছুটে যায় তাসফিনের, সুখ নড়ে না, ব্যথা পাবে। হো হো শব্দে কেঁদে উঠল ফারহা, বুকের উপর পড়ে আছে তাসফিনের,
চুলের ভাঁজে আঙুল গুজে দিল তাসফিনের। সান্ত্বনা দিয়ে ফিসফিসিয়ে বলল, যান, কাঁদে না প্লিজ। আম সরি সুখ, আপনি ভীষণ বাজে লেফটেন্যান্ট সাহেব। বারবার কষ্ট দিচ্ছেন। আমিই ব্যথা দিব, আমিই যত্ন নেব সুখ। নৈশব্দ চুপচাপ শুয়ে আছে ফারা, কিছু বলছে না সে। কপালে হাত ছুঁয়ে জ্বর আছে কিনা দেখার চেষ্টা করলো তাসফিন। না, সত্যিই জ্বর বাড়ছে এবং কমছে। ঘুমিয়ে গেছে ফারা। তাসফিন আস্তে আস্তে উঠে গিয়ে ড্রয়ার থেকে প্যারাসিটামল নিয়ে এলো। কপালে উষ্ণ ছোঁয়া একে ধীরে ধীরে ডাকতে লাগলো, সুখ, সুখ ওঠো, ওষুধটা খেয়ে নাও জান, ওঠো প্লিজ। পিটপিট করে চোখ খুলে তাকালো ফারা। মুখখানি ফ্যাকাশে হয়ে গেছে এক রাতে। তাসফিন কোনো রকমের ওষুধ খাইয়ে আবারও শুয়ে দিল ফারহাকে। ফারা চুপচাপ শুয়ে আছে। তাসফিন ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়। ড্রয়িং রুমে টেবিলে খাবার দিয়ে দিয়েছে নূপুর। তাসফিনকে দেখে শুধায়, গুড মর্নিং ভাইয়া। ফারা কোথায়? তাসফিন সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, গুড মর্নিং। ফারার খাবারটা দিয়ে দেবো তো বোন? ফারা একটু অসুস্থ, ওর জ্বর উঠেছে প্রচুর। ব্যস্ত হয়ে ওঠে নূপুর, কি বলছো ভাইয়া? তাহলে তো ডক্টরের কাছে নিতে হবে। মুচকি হাসে তাসফিন, শান্ত কণ্ঠে বলে, সমস্যা নেই, তুই চিন্তা করিস না, আমি একটু পরে ওকে নিয়ে ডক্টরের কাছে যাব। আচ্ছা ভাইয়া। আচ্ছা, যাওয়ার আগে একবার আঙ্কেল আন্টির সাথে দেখা করে নিও। সজাগ হলো তাসফিন। সে আরিফ আহমেদের সঙ্গে কথাই বলতে পারেনি কাল ঠিক মতো। জোরপূর্বক এসেছে ঠিক আছে, কিন্তু কথা তো বলা প্রয়োজন। নূপুর কথা না বাড়িয়ে খাবার টেবিলে সাজিয়ে ট্রে দিয়ে দিল। তাসফিন উপরে গিয়ে নিজে ফারহাকে খাইয়ে দিয়েছে। আজ সারাটা দিন ঘুমিয়ে কাটিয়েছে ফারহা। তাসফিন ডক্টরের কাছে নিয়ে যাবে বলে বিকেলে ঠিক করেছে। বাগানে বসে একত্রে দুই বিয়ান চা খাচ্ছেন। রুবিনা শেখ একগাল হেসে বললেন, যাক, এবার হিসাব ঠিকঠাক। তোমাদের মেয়ে আমাদের ঘরে, আমাদের মেয়ে তোমাদের ঘরে। ওষ্ঠ বাঁকিয়ে হেসে ফেলল আরিফা আহমেদ। পেছন থেকে গলা খাকারি দিল তাসফিন। সহসা দুজনেই ফিরে তাকালেন। কপাল কুঞ্চন করে নিলেন আরিফা আহমেদ। হেসে ফেললেন তাসফিন। বউটা আর তার মায়ের এক স্বভাব, কথায় কথায় কপাল কুঁচকে নেওয়া। তাসফিন কোনো ভনিতা ছাড়াই বলল, কি ব্যাপার আম্মু, রেগে আছেন বুঝি? আরিফা আহমেদ চায়ের কাপটা রেখে দিল টেবিলের উপর। তাসফিনকে খানিকটা কটাক্ষ করে বলল, আমাদের রাগ করার কি অধিকার আছে? শ্বশুর শাশুড়ি আর কি বা করতে পারে? তাসফিন গম্ভীর নিঃশ্বাস ফেলে। ধুমধাম পা ফেলে এগিয়ে এসে দুই মহিলার মাঝখানে নিজের জায়গা করে নিল। সহসা মাথাটা রাখলো আরিফা আহমেদের কাঁধে। আমার দুটো আম্মু, এক আমার সুখের আম্মু, আর একজন আমার সুখের স্বামীর আম্মু। অবাক নেত্রে দুই মা তাকালো ছেলের দিকে। তাসফিন অন্য হাতে রুবিনা শেখের হাতটা মুঠো করে ধরে কাছে টেনে ওষ্ঠ ছুঁয়ে দিল। আরিফা আহমেদ ক্ষীণ হেসে হাতটা রাখলেন তাসফিনের মাথায়। গাড়ি চলছে আপন গতিতে। ঘুমন্ত শহরের নির্জন রাস্তাগুলো পেরিয়ে আকাশ কালো মেঘে ঢেকে আছে। মুহূর্তে যেন ঝরে পড়বে অঝোর বৃষ্টি। হিমেল হাওয়া জানালার কাছে ধাক্কা দিচ্ছে। যেন প্রকৃতিও বুঝে গেছে এই রাতটা কেবল ঠান্ডার নয়, কষ্টেরও। সিটে মাথা ঠেকিয়ে বসে আছে ফারহা। জ্বরদগ্ধ চোখে চারপাশ যেন অস্পষ্ট। শরীরটা এতটাই দুর্বল যে চোখ বন্ধ করে রাখাই যেন সবচেয়ে আরামদায়ক। গায়ে একটা পাতলা চাদর জড়ানো, কিন্তু ঠান্ডা যেন হাড়ের ভেতর পর্যন্ত পৌঁছে গেছে। তাসফিন এক হাতে স্টিয়ারিং ধরে আছে, অন্য হাতে ফারহার হাতটা শক্ত করে ধরে রেখেছে। বারবার আর চোখে তাকাচ্ছে স্ত্রীর দিকে। সেই হাসি মাখা মুখ, যে মুখে সে রোজ সকালে নতুন করে প্রেমে পড়ে। আজ সেটা ক্লান্ত, বিবর্ণ, নিস্তেজ। তার ভেতরটা ফেটে যাচ্ছে। কিভাবে পারে একটা মানুষ ভালোবাসার কাউকে এমন অসহায় অবস্থায় দেখতে? বুকের ভেতর কেমন যেন টান ধরে চোখের কোণে এক ফোঁটা কষ্ট জমে। কিন্তু সে কাঁদে না, কেবল ফারহার কপালে হাত রেখে দেখে জ্বর আরও বেড়েছে কিনা। বাইরে বৃষ্টি পড়া শুরু করেছে। এই মুহূর্তে গাড়ি চালানো সম্ভব নয়। আপাতত যে করেই হোক তাকে থাকতে থাকতে হবে। তাসফিন অপেক্ষা না করে গাড়িটা সাইডে পার্ক করলো। পিটপিট করে তাকালো ফারহা। শুকনো ঢোক গিলে ফিরে তাকালো তাসফিনের দিকে। দৃষ্টি পড়ল তার তাসফিনের তামাটে ওষ্ঠজোড়ার দিকে। কিছু ভাবতে পারছে না সে। কাঁপা কাঁপা হাতটি বাড়িয়ে শুষে ফেলল তার গাল। হকচকিয়ে গেল তাসফিন। গাড়ি থামিয়ে সম্পূর্ণ মনোযোগ ফারহার দিকে। কি হয়েছে সুখ, শরীর খারাপ করছে জান? ম্লান হাসল ফারহা, উঠে বসতে চাইল।
তাসফিন হাত ধরে বসাতে চায় তাকে। আকস্মাৎ ফারা তাকে অবাক করে দিয়ে দুপা ছড়িয়ে কোলে বসে পড়ল তাসফিনের। গলা জড়িয়ে তপ্ত ওষ্ঠজোড়া ছুঁয়ে দিল। বিস্ফারিত নয়নে তাকালো তাসফিন। চান, আপনাকে চাই। তাসফিনকে কোনো উত্তর দিতে দেয়নি ফারা। ঠোঁটের ভাঁজে ঠোঁট গুজে দিল। অতিষ্ঠ করে তুলল তাকে। অবাধ্য পুরুষ সায় পেয়ে খুব অস্থির হয়ে উঠল। উগ্র হয়ে ব্যগ্র ভাবে চেপে ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। সেকেন্ডের মধ্যে ফিসফিসিয়ে বলল, সহ্য করতে পারবে জান? আমি কিন্তু খুব তৃষ্ণার্ত। শব্দবিহীন হাসল ফারা। সে কি আদৌ নিজের মাঝে আছে? নেই তো। থাকলে কি আর অবাধ্য পুরুষকে এসব করতে দিত? শরীরের ব্যথা জ্বর সবটা ভুলে তাসফিনকে আঁকড়ে ধরে ফারা। মিনিট দশেক পরে একে অপরের অতীব নিকটে চলে এলো। মুহূর্তে জ্ঞান হারালো ফারা। জ্বরের ঘোরেই তার হুঁশ নেই। আঁতকে উঠল তাসফিন। সুখ, এই সুখ, হোয়াট হ্যাপেন জান? পাশে পড়ে থাকা চাদর জড়িয়ে তাকে ওইভাবেই কোলে রাখল তাসফিন। বৃষ্টি কমে এসেছে। তাসফিন গাড়ি স্টার্ট দিল। কপালে উষ্ণ ছোঁয়া এঁকে গাড়ি চলছে এক হাতে। ভেতরটা কাঁপছে তার। এতটা কাছে এসেও মেয়েটা সরে গেল। পরক্ষণেই হেসে ফেলল। ম্যাডাম তো হুঁশে নেই, না হলে পালায় পালাই করতো। নিজের ঠোঁট কামড়ে হাসল তাসফিন। অস্থির মন। বউটা সুস্থ থাকলে উম্মাদ স্বামীকে দেখে লজ্জায় মিইয়ে যেত। নিজেকে ভালোবাসতে পারলেই জীবন সুন্দর, এই কথাটি সম্পূর্ণভাবে মেনে নিয়েছে নূপুর। আজকাল খুব একটা মনে পড়ে না সাইফুলকে। মাহির ফ্যামিলি সবাইকে নিয়ে তার কেটে যায়। মাঝে মধ্যে নিহালের সাথে টুকটাক কথা হয় তার। নিহাল খুব একটা কষ্ট দেয় না নূপুরকে। আড়াল থেকে ভালোবেসে যায় তাকে, যত্ন নেয়। কে বলেছে ভালোবাসলে পেতে হবে? না পেয়ে কি দূর থেকে ভালোবাসা যায় না? নিহাল হয়তো এইভাবে সারা জীবন ভালোবেসে যাবে, কিন্তু সেটা হয়তো চায়নি নূপুর। তাই তো জোরপূর্বক বলেছে যাতে পিঠাকে বিয়ের কথাটা জানিয়ে দেয়। বিছানার উপর থেকে ফোনটা নিয়ে কল করলো পিঠার নাম্বারে। বেশ কয়েকবার মেয়েটার সাথে কথা হয়েছে তার। তাকে অনেক সম্মান করে মেয়েটা। বুঝতেই দেয়নি সে যাকে ভালোবাসে তার ভালোবাসা হচ্ছে নূপুর। বড় নির্বিঘ্নে কথা চালিয়ে গেছে তার সাথে। বাসে বসে আছে পিঠা। বাড়ির পথ ধরেছে বাস। 15 মিনিটের মতো লাগবে সময়। ফোনে রিং হতেই কানে চাপল তা। হ্যাঁ নূপুর আপু, বলুন কেমন আছেন আপনি? নূপুর মৃদু হেসে বলল, আমি তো ভালো আছি, আর তোমার দিনটা ভালো করে দিতে ফোন করেছি। কিঞ্চিত অবাক হলো পিঠা। কি বলতে ফোন করেছে নূপুর? কোথাও নিহাল আর নূপুরের সম্পর্ক তৈরি হয়ে যায়নি তো? বুকের ভিতর ধুকপুক ধুকপুক করছে মেয়েটার। কেমন মিইয়ে যাচ্ছে সে। তোমার জন্য দারুণ একটা খবর আছে পিঠা। ফাঁকা ঢোক গিলল পিঠা। মিনমিন গলায় শুধায়, কি খবর আপু? নূপুর একগাল হেসে বলল, আজকে নিহাল ভাইয়া তোমার সাথে কথা বলবে। বোধহয় ফোন দেবে। তুমি কিন্তু আজকের দিনটা মোটেও মিস করো না। নূপুরের কথায় বড় উৎকণ্ঠা দেখালো মেয়েটা। নিহাল আমার সাথে দেখা করবে? হ্যাঁ, হতে পারে আজকের পর তোমাদের সম্পর্কটা বদলে যাবে। অভ্যন্তরে এক টুকরো শীতল হাওয়া বয়ে গেল। তবে কি নিহাল তার মনে একটুখানি আশ্রয় দেবে মেয়েটাকে? ভালোবেসে কাছে টেনে নেবে? মিনিট দশেক পর আবারও ফোন বেজে উঠল। এবারে কল করেছে নিহাল। আজকে নিহাল আবারও সেই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। অপেক্ষা করে চলছে ভীত নয়নের রমণীর। হ্যালো। শুকনো ঢোক গিলল পিঠা। রিনরিনিয়ে গলায় বলল, জি বলুন। নিহাল কপাল কুঁচকে নিল। লম্বা শ্বাস টেনে বলল, অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো। আজকে অনেক জরুরি কথা বলবো তোমাকে। পিঠার ছোট্ট মন পুলকিত হলো। ভেতরে ভালোবাসা পাওয়ার লোভ মাথাচাড়া দিয়ে উঠল। আকস্মিক নিহালের উদ্দেশ্যে বলে ওঠে, আপনি কি আমাকে একটু ভালোবাসবেন নিহাল? ভালোবাসাবিহীন আমিটা মরে যাচ্ছি ধুকে ধুকে। কণ্ঠনালী কেঁপে উঠল নিহারের। আলতো করে ঠোঁট জোড়ায় ভিজিয়ে নিল সে। পিঠা, একটু ভালোবাসবেন আমায়? আপনি বিহীন এই অবহেলিত আমিটা বড় অসহায়। নিহাল হাসল। বড় ইচ্ছে করলে বলতে, জানি না ভালোবাসতে পারবো কি না, কিন্তু কেউ যদি ভালোবাসি শুনে বেঁচে যায় তাহলে তা বলতে দোষ কোথায়? পিঠা, আমি তোমাকে। ছোট্ট সরু রাস্তা, অথচ তাতে অবলীলায় চলছে বিশাল আকৃতির বাস। আর ডাক যেন সাপের গলায় ঢুকে পড়া পাহাড়ি পাথর। আচমকা সামনে থেকে আসা নীল রঙের বাসটা প্রবল শক্তিতে ধাক্কা খেলো কালো বাসটার সাথে। মুহূর্তেই ভয়াবহ শব্দে কেঁপে উঠল চারদিক। দুটো বাস যেন পাষাণের ঘুষিতে
ছিটকে পড়ল দুদিকে। ভেতরের বাসে থাকা মানুষগুলো তখন চিৎকার আর যন্ত্রণার সাগরে কাতরাচ্ছে। আজকে সামনের দিকে বসেছিল পিথা, সেই সামনেই আসনটায় হয়ে গেল তার মৃত্যুফাঁদ। ধাক্কার সাথে সাথে মাথা সাজরে আছড়ে পড়ল সামনের কাছে। মুহূর্তেই ভেঙে গুড়িয়ে ছড়িয়ে পড়ল অসংখ্য কাচের টুকরো। ড্রাইভার আর সে দুজনেই রক্তাক্ত হয়ে গেল। কাচের যেন তাদের চামড়া ভেদ করে অন্তর পর্যন্ত ঢুকে পড়ল। তার মুঠো ধরা ফোন ধপ করে ছিটকে কোথায় মিলিয়ে গেল। ফোনটার সাথে মিলিয়ে গেল কত না আশা, কত না প্রতীক্ষা। বুকের ভেতর হাহাকার করতে লাগলো। পিঠার শেষবার শুধু শুনতে চেয়েছিল একটি শব্দ, ভালোবাসি। অথচ সেই শব্দ শোনার আগেই নিয়তির দরজা বন্ধ হয়ে গেল তার জন্য। মাথার ডান বারবার ঢুকে যাচ্ছে কাচের বড় টুকরা থেকে রক্ত ঝরা নেমে এলো। চারপাশে আগুন লেগে গেল। দ্বিতীয় বাসটায় পিঠার স্নিগ্ধ উজ্জ্বল মুখ থেতলে গেল। একটি চোখ আর চেনার উপায় নেই। তবুও তার দু চোখ খোলা রইল। শেষ দৃশ্যটা যেন দেখতে চেয়েছিল সে। পরনে সাদা জামাটা মুহূর্তে লাল রঙে ভিজে উঠল। রক্তের অশ্রুতে লেখা হলো এক অনন্ত বেদনা। ভালোবাসাহীন জীবনের পিঠা অবশেষে শেষ, সব ছেড়ে চলে গেল। পৃথিবীর মায়া মানুষের জন্য হাহাকার, ব্যথায় ভরা। সব থেকে কিছু থেকে মুক্তি নিয়ে নিঃশ্বাস ফেলল শেষবারের মতো। কেঁপে কেঁপে উঠল তার শরীর, থেতলে যাওয়া একটি চোখ তবুও একটি বার আশা করেছিল নিহারের আদুরে মুখখানি যদি দেখতে পেত সে। অতঃপর তা বোধহয় হলো না। কাঁপতে কাঁপতে দম ছাড়ল। অবশেষে তার মুক্তি আর কাউকে কখনো বলবে না, ভালোবাসি আপনাকে, আমাকে একটু ভালোবাসবেন। রাস্তায় দাঁড়ানো মানুষজন ছোটাছুটি করছে, কেউ ফোন করছে ফায়ার সার্ভিসে, কেউ ব্যস্ত অ্যাম্বুলেন্স ডাকতে। আগুনের ভেতরে আটকে থাকা যাত্রীদের বাঁচানোর জন্য হন্য হয়ে ছুটছে অপরিচিত মানুষগুলো। তবুও একজন রমণীর চোখে সেই অপেক্ষায় অমোঘ হয়ে রয়ে গেল শেষে। হসপিটালের মর্গে নিদর দেহটা কেমন নিস্তেজ হয়ে পড়ে আছে। মুখের উপর থেকে সরানো হলো সাদা কাপড়টা। এখনো কেমন তাকিয়ে আছে। নিহাল অদ্ভুত ভঙ্গিতে হাসে। যাকেই আপন করতে চায় সে কেন দূরে চলে যায়। তবে এবার উল্টো হলো। মেয়েটার হাজার চেয়েও তাকে ভালোবাসি বলাতে পারল না। থেতলে যাওয়া মুখটা একটুখানি ছুঁয়ে ফেলল নিহাল। নিশ্চয়ই এর আগে উজ্জ্বল স্নিগ্ধ দেখাচ্ছিল তার হাসি। খুব করে একটিবার ডাকতে ইচ্ছে করলো, পিঠা, ওঠো। আমি তোমাকে আজকে তোমার সবচেয়ে পছন্দের প্রিয় শব্দটি বলবো। কিন্তু মেয়েটি তো আর উঠবে না, উঠবে না কখনো। নিহালের বুকটা কেমন মোচড় দিয়ে উঠল। সে পিঠার অপরাধী। নিশ্চয়ই আশেপাশে দাঁড়িয়ে তাকে দেখছে সে, আর অভিযোগ জানাচ্ছে। আপনি কেন আমাকে একটু ভালোবাসি বললেন না নিহাল? বেঁচে থাকাকালীন আমি ভালোবাসা পাইনি, মরে গিয়েও দেখুন কিভাবে মর্গে পড়ে আছি। কিছু চরিত্র কথা বলে, বারবার বলে, তারা আড়ালে আবডালে কাউকে ভালোবেসে ধুকে ধুকে মরে। পিঠা। দীর্ঘ 6 মাস পর ফিরেছে লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। বড়সড় একটি মিছনে ছিল সে। ফারাজ সেকেন্ড ইয়ারে উঠেছে। তাদের বিয়ের প্রায় 2.5 বছর হতে চলল। যখন প্রথমবার বিয়ে হয়েছে সেই হিসাব কষে ফারহা। যদি দ্বিতীয় বিয়েটা ধরা হয় তাহলে 1.5 বছর হয়ে গেছে। পড়াশোনায় মনোযোগী হয়েছে ফারহা। তাসফিন না থাকাকালীন বেশিরভাগ সময় পড়াশোনায় করেই কাটাতো তার। মনের মধ্যে আনন্দের শেষ নেই। আজ ঠিক গুনে গুনে 6টি মাস পর তার অবাধ্য লুচু লেফটেন্যান্ট কমান্ডার বাড়ি ফিরছে। ভাবতেই বুকের ভেতর ধুকপুক করছে ফারাহার। দিনটা স্পেশাল করতে চায়। মজার ব্যাপার হলো আজ তার জন্মদিন। জন্মদিনে বেশ বড়সড় একটা সারপ্রাইজ দিতে চায় তাসফিন। পরিবারের অগোচরে নিজেদের রুমে ফারহা সাজিয়ে নিয়েছে। নিজেদের ছোট ছোট ছবিগুলো দেয়ালে লাগিয়েছে। বিছানা থেকে শুরু করে ব্যালকনি অব্দ নিজের মন মতো সাজিয়ে নিয়েছে। এমনটা নয় যে পরিবারের লোকজন জানলে তাকে কিছু বলবে। হুঁ, কেউ কিছু বলবে না। কিন্তু ফারা তো একটু হলেও লজ্জা লাগে, তাই কাউকে বলতে চায় না। ব্যালকনিতে ছোটোখাটো টেবিল সাজিয়ে ফারা তাসফিনের সঙ্গে একান্ত সময় কাটাতে চায়। হ্যাঁ বলো ভাই, তুই কই? আন্টি কল করেছে, বলল এখনও ফিরিসনি। আরিয়ানের কথায় হাসল তাসফিন। নিহাল, আরিয়ান, সে তিনজনে একসাথে ফিরেছে। অথচ তাসফিন বাড়ি না ফিরে অন্য কোথাও গিয়েছে। চিল ইয়ার, আছি আশেপাশে, একটু পরেই ফিরছি। আরিয়ান গাড়িতে রয়েছে আপাতত। আর কিছুক্ষণের মধ্যেই তাহলে ওদের বলে দে ফোন করে।
আঙ্কেল আন্টি নিশ্চয়ই টেনশন করবেন। তাসফিন কিছুটা একটা ভেবে বলল, এক কাজ করো, মাকে কল করে বল আজকে আমি আসছি না, কাল সকালে আসবো। ভুরুদয় কুঞ্চিত করে তাকালো আরিয়ান। এটা কেমন কথা? কিছু বলছিস তুই? কি বলছিস তুই? আসবি না মানে? তুই জাস্ট ফোন করে বলে দে। ওকে। আরিয়ান ঠিক কিছুই বুঝতে পারছে না তাসফিন ঠিক কী করতে চাইছে। যথারীতি রুবিনা শেখকে ফোন করে বার্তা পৌঁছে দিল আরিয়ান। ছেলে আসবে না শুনে মন খারাপ হচ্ছে রুবিনা শেখের। কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে এসেছে আরিয়ান বহুদিন পর স্নেহাকে দেখতে। বুকের গভীরে যেন হাওয়া ভরা ঢেউ উঠেছে একের পর এক। অস্থিরতা ছড়িয়ে পড়ছে প্রতিটি শিরা উপশিরায়। আরিয়ানের দৃষ্টিতে একমাত্র কাঙ্ক্ষিত প্রতিচ্ছবি সেই মুখটি। মনটা যেন ছটফট করছে শুধু একবার তাকে দেখবে বলে। বাড়ির চৌহদ্দিতে পা রাখতেই চোখে পড়ল সদর দরজাটা হালকা খোলা। মুহূর্তেই হৃৎপিণ্ডর গতি বেড়ে গেল। কি এক অজানা উত্তেজনা অস্থির ভঙ্গিতে সে এগিয়ে যেতে লাগলো দরজার দিকে। প্রতিটি পদক্ষেপ যেন গুনে গুনে হাঁটছে, তবুও তাড়াহুড়া থামছে না। হয়তো কিছুক্ষণের মধ্যেই সেই প্রিয় মুখটি চোখজোড়া তার সামনে আসবে। ভিতরের ব্যাকুলতা তখন উপচে পড়ছে। স্নেহা, স্নেহ। হুড়মুড়িয়ে কিছু একটা বুকে এসে ভারী খেলো আরিয়ানের বুকে। স্নেহা, ভালোবাসি আপনাকে, অনেক ভালোবাসি। আপনাকে মিস করেছি, খুব মিস করেছি। স্নেহার মুখে ভালোবাসার কথাটি শুনে চমকে ওঠে আরিয়ান। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সে। সত্যি কি স্নেহা? ঠিক আছো? হ্যাঁ। আরিয়ান জাপটে ধরে স্নেহাকে। আমি তো সেই কবে থেকেই ভালোবাসি, শুধু তোমার মুখ থেকে শোনার অপেক্ষায় ছিলাম। আজকে আমার আনন্দের দিন। লাজুক হেসে স্নেহা, আজকে তো তারও খুশির দিন। উফ স্নেহা, আমি ভাবতে পারছি তুমি আমাকে ভালোবাসো। আমি সত্যি ভীষণ খুশি। স্নেহা একইভাবে জড়িয়ে ধরে বসে আছে আরিয়ানকে। ভালোবাসা পেতে হলে ভাগ্য লাগে, সে ভীষণ ভাগ্যবতী। তাই তো সে আরিয়ানের ভালোবাসা পেয়েছে। নিকষ কালো আধারে আচ্ছন্ন হয়ে আছে আকাশটা। নিঃসঙ্গতার এক চাদরে ঢেকে পড়েছে সমস্ত দিগন্ত। মাঝ আকাশে থম ধরে ঝুলে আছে একটা বড়সড় চাঁদ। উজ্জ্বল চাঁদ, নীরব অথচ গম্ভীর। চারিদিকে নিস্তব্ধ, যেন চারপাশের নিস্তব্ধতা ফারার হৃদয়ে হাহাকারের প্রতিধ্বনি করছে। একাকী একটা রুমে এক কোণে চুপ করে বসে আছে ফারহাদ। চোখে ঘন বিষাদ আর বুকের ভেতর জমে থাকা অস্থিরতা তাকে নিঃশেষ করে দিচ্ছে ধীরে ধীরে। আর মাত্র কিছু ঘন্টা পরে তার জন্মদিন। এই বিশেষ দিনটায় সে চেয়েছিল প্রিয়জন তাসফিন তার পাশে থাকবে, তার কণ্ঠে শুনবে শুভেচ্ছা, চোখে দেখবে সেই অদ্ভুত মায়া যা শুধু তাসফিনের জন্যই। কিন্তু লোকটা আসবে না। কিন্তু না, তাসফিন জানিয়ে দিয়েছে সে আসবে না। বাড়ির সবার সামনে বলে দিয়েছে স্পষ্ট করে। সেই শব্দগুলো যেন আজও কানে বাজছে ফারহার। কষ্ট হচ্ছে তার খুব। আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গেছে তা বুঝতেই পারেনি ফারহা। ঘড়ির কাঁটায় 12টা ছুঁই ছুঁই করছে। কানের কাছে তপ্ত নিঃশ্বাস পড়তেই নড়ে চড়ে ওঠে ফারহা। কেউ ফিসফিসিয়ে বলে, হ্যাপি বার্থডে সুখ, ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অব দ্য ডে। হকচকিয়ে উঠে বসল ফারহা। নিজের চোখের সামনে তাসফিনকে দেখে ভরকালো সে। ভূত দেখার মতো করে তাকিয়ে আছে। ফারাকে অবাক করে দিয়ে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল তাসফিন। মিসেস শেখ, হ্যাপি বার্থডে। একরাশ বিস্ময় নিয়ে বলল ফারহা, আপনি কখন এলেন? আপনি তো বলেছিলেন সারপ্রাইজ যান। আপনার জন্য সারপ্রাইজ। বাড়ির বাকিরা জানে? বল, ওদের বলতে হবে। অধর বাঁকিয়ে হাসল তাসফিন। ফারার গালে হাত রেখে মৃদুস্বরে বলল, অলরেডি জানিয়ে দিয়েছি, ওরা নিচেই আছে। তাহলে চলুন নিচে যাই। উহু, আই নিড সাম স্পেস ফর নাও। থমকে গেল ফারহা। তার চোখের চাহনি অন্যরকম, সর্বাঙ্গ কাঁপিয়ে দিচ্ছে। ম্যাডাম চলুন কেক কাটা যাক। হাঁটু গলিয়ে পাজা কোলে তুলে নিল ফারহাকে তাসফিন। ধীর পায়ে অগ্রসর হচ্ছে ব্যালকনির দিকে। টেবিলের উপর কেক রাখা হয়েছে। কেক কাটার ছুরি তুলে নিল হাতে ফারহার। পিটপিট করে চোখ করে তাকাচ্ছে ফারহা। অদ্ভুত হাসল তাসফিন। চোখে ইশারা করে কাটতে ফারহা কেক কেটে এক পিস মুখ মুখে এগিয়ে দিল তাসফিনের। মুখ সরিয়ে নিল সে। হাতটা উল্টো করে ফারহাকে খাইয়ে দিল। আপনি খাবেন না? হোয়াই নট? তাসফিন এগিয়ে এলো এক পা। এক হাত রাখলো বুকের কাছে। একটা একটা করে বাটন খুলতে লাগলো। আতকে উঠল ফারহা। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সে। উন্মুক্ত তাসফিনকে দেখে বুক কাঁপে দুরু দুরু।
হাতের মাংসপেশিগুলো বেরিয়েছে, প্রশস্ত চওড়া বুক স্পষ্ট। আপনি এটা দেখুন। আজকের নো মোর ওয়ার্ডস। জান, নিড ইউ ব্যাডলি সুখ। পা পিছিয়ে যাচ্ছে ফারহার। তাসফিনের ভাবসাব মোটেও ভালো লাগছে না তার কাছে। পালাতে চাইল ফারহা, কিন্তু তার আগেই শক্ত হাতের বাঁধনে আটকা পড়ে। ছটপট করে ফারহা। দেখুন প্লিজ লেফটেন্যান্ট সাহেব, আজকে না, ছেড়ে দিন, ছেড়ে দিন। নো ওয়ে জান, নাও আই উইল ইট ইউ। আকস্মাৎ তাসফিনের হাত কামড়ে দিল ফারহা। ছেড়ে দিল তাসফিন। ছাড়া পেতে ছুটে ছাদের দিকে এগোতে লাগলো ফারহা। গা দুলিয়ে হেসে ফেলল তাসফিন। নিজেই মনেই বিড়বিড় করে বলল, উফ জান, এটা কি করলে ছাদে? নট ব্যাড। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো ফারহা। যাক বাবা, বেঁচে গেছে। সে না হলে রুমে থাকলে লোকটা বড্ড পাগলামি করত। শেষ নিঃশ্বাস টানতেই অনাবৃত বক্ষে পুরুষ্ট হাতের লেপন পেয়ে চমকে ওঠে সে। সম্পূর্ণ কেকের অংশ মাখিয়ে দিয়েছে তাকে। চমকে ওঠে ফারহা। লেফটেন্যান্ট সাহেব, এটা কি করলেন? কানের কাছে উষ্ঠ ছুঁয়ে তাসফিন ফিসফিসিয়ে বলল, বাঁচতে পারলে না জান। আই এম গিভিং ইউ আ গ্যারান্টি টু নাইট ইজ গোয়িং টু বি টেরিফাই ফর ইউ। থরথরিয়ে কাঁপছে ফারহা। শুকনো ঢোক গিলে বলল, দেখুন এটা ছাদ। এই খোলা ছাদে আপনি ওয়েট। তাসফিন পিছিয়ে গিয়ে ছাদের দরজাটা লক করে দিল। থতমত খেয়ে গেল ফারহা। ছাদে এসে মারাত্মক ভুল করেছে সে। তাসফিন হাতের মুঠোয় এক গাদা কেক নিয়ে এগিয়ে আসছে। পরপর ফারহা ভয়ে পিছিয়ে যাচ্ছে। প্লিজ আসবেন না। আমি কিন্তু আই ওয়ান্ট ইউ সো ব্যাডলি রাইট নাও জান। ফারা ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে আছে, ভয়ে হাত পা কাঁপছে। বাঁকা হাসলো তাসফিন। ফিসফিসিয়ে হাসকি টুনে বলল, আমার তরফ থেকে স্পেশাল বার্থডে গিফট নেবে না সুখ? ডোন্ট ওয়ারি, আই উইল বি আ পারফেক্ট জেন্টলম্যান। ঝড়ের বেগে এসে তাকে সম্পূর্ণ রূপে কেকে লেপটে দিল তাসফিন। আকস্মিকভাবে তাকে পেঁচিয়ে ধরেছে তাসফিন। ঠোঁটের ভাঁজে ঠোঁটজোড়া গুজে আঁকড়ে ধরল তাকে। পরপর নেমে আসে অনাবৃত বক্ষে পুরুষ্ট ওষ্ঠ ছোঁয়ায়। লেপ্টে থাকা কেকের অংশ মাখামাখি অবস্থা। নিজের আলিঙ্গনে আবদ্ধ করে তাকে। দুজনে মিলেমিশে একাকার। পরপে ধাক্কা দিয়ে ফেলে দেয় তাকে নিচে। তাসফিনকে উপরে আসতে দেখে কেঁপে উঠল ফারহা। তাকে কোনো প্রকার সুযোগ দেওয়া হয়নি। খোলা আকাশটা হা করে তাকিয়ে আছে তাদের দিকে। চাঁদটা যেন লজ্জায় লুকিয়ে পড়ে মেঘের আড়ালে। সেও বুঝে তাসফিনের উন্মাদনা দেখে লাজুক হাসে। তাসফিনের অবাধ্য হাতের স্পর্শে গোঙাতে লাগলো ফারহা। হিমশিম খায় পুরুষকে সামলাতে গিয়ে। হাতে করে অনেকগুলো হাসনাহেনা ফুল নিয়ে পিঠার কবরের কাছে এসেছে নিহাল। অনেকগুলো মাস পরেই এসেছে। এই তো প্রায় 6 মাস সমুদ্রে কাটিয়েছে। পিঠার চাচির থেকে জানতে পেরেছিল হাসনাহেনা ফুল নাকি বড় প্রিয় ছিল মেয়েটার। কবরের আশেপাশে পরিষ্কার করলো নিচ থেকে। ফুলগুলো সুন্দর করে কবরের আশেপাশে লাগিয়ে বেশ খানিকক্ষণ পর কবরের মাথার কাছে বসলো নিহাল। মৃদু হাওয়া বইছে খুব। হাওয়া এসে ছুঁয়ে যাচ্ছে তাকে। কি একটা ভেবে ডান হাতটা কবরের মাথায় রেখে হাত বুলিয়ে দিল। মনে হচ্ছে পিঠার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মৃদু হাসলো নিহাল। ফিসফিসিয়ে বলল, বেঁচে থাকতে তো ভালোবাসার ভাগ দিতে পারিনি মেয়ে, কিন্তু নিশ্চিত থাকো কবরের ভাগটা তোমাকে দিয়ে যাব। আমি মারা গেলে আমার কবরটা ঠিক যেন তোমার পাশে হয় সেটার ব্যবস্থা করে যাব। কোনো উত্তর নেই। আরও কিছুক্ষণ বসে রইল নিহাল। মিনিট 10 পর উঠে বাড়ির পথ ধরে। আবারও পাজোড়া থামে। পিছু ফিরে দেখে কবরটা। বুকের ভেতর কোথাও একটা মোচড় দিয়ে ওঠে। চাপা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল। কবরের ভেতরে কারো কঙ্কাল রয়েছে। এক অতৃপ্ত কন্যা যে শেষ মুহূর্ত পর্যন্ত ভালোবাসার জন্য ছটফট করেছে। বাড়ির বউয়ের জন্মদিন বলে কথা। ছোটোখাটো একটা অনুষ্ঠান ছিল। সারাদিন লজ্জায় তাসফিনের সামনে আসেনি সে। ভীষণ অবাধ্য লেফটেন্যান্ট সাহেব তার। তাই তো শেষমেশ কিনা ছাদে নিজেকে দেখে রাতে বড্ড অসহায় লাগছিল তার। কতটা বোকা সে। তার মোটেও উচিত ছিল না ছাদে যাওয়া। ফাজিল লেফটেন্যান্ট, লুচু লেফটেন্যান্ট, 1 নম্বরের বাজে মানুষ। গাড়িটা ছুটে চলছে পাহাড়ি পথ বেয়ে আপন গতিতে। যেন এক দিগন্ত পেছনে ধুলো বালি ছাড়াই উড়ে ছুটিয়েছে তারা। জানালার পাশে বসে থাকা ছেলে মেয়েগুলোর চোখে লেগে আছে
উত্তেজনার দীপ্তি। আজকের এই সফরটা অন্যরকম, একটা আলাদা আবহ, একটুখানি বেশিই রঙিন। ফারাহ আর তাসফিন, আরও একটি ভালোবাসার কবুতর দেখা যাচ্ছে পিছনের সিটে, আরিয়ান আর স্নেহা। ওদের চোখের ভাষা বলছে শব্দের দরকার নেই। পাশে বসে থাকা নূপুর আর মাহির মাঝে মাঝে একে অপরের দিকে তাকিয়ে হাসছে। মাহিরকে জাপটে ধরে বসে আছে নূপুর, আর সামনে জানালার ধারে বসে আছে নিহাল, কিছুটা চুপচাপ, কিন্তু তার চোখে জিকিয়ে উঠেছে রাঙামাটির সবুজের ডাক। পাহাড়ের কোলে লেকের জলে মেঘের ছায়ায় গাঁথা এক শহর রাঙামাটি। সেই শহরের দিকে ছুটে চলেছে তাদের এই বন্ধুত্বতা, ভালোবাসা আর স্মৃতিমাখা ভ্রমণ। মিসেস শেখ, ঠিক আছেন তো আপনি? নিচু স্বরে শুধায় তাসফিন। লজ্জায় নুয়ে যাচ্ছে ফারা, নাক মুখ কুঁচকে বলল, কথা বলবেন না লেফটেন্যান্ট সাহেব, আপনি খুব অবাধ্য, খুব ফাজিল। ফিসেল হাসে তাসফিন, ঘাড় ম্যাসাজ করে বলে, আমি যে ঠিক কি তা তোমার থেকে কেউ ভালো বলতে পারবে না সুখ। উফ, তুমি তো আমাকে দে। চুপ যান বেশরম লেফটেন্যান্ট, কথার মাঝে থামিয়ে দিল ফারহা। আমি সব শুনে ফেলেছি ব্রো অ্যান্ড পিচ্চি ভাবি। পেছন থেকে আরিয়ান বলে ওঠে কথাটি। লজ্জায় আড়ষ্ট হয়ে গেল ফারহা, ভীষণ খারাপ লাগছে তার। কেমন জানি লজ্জা লজ্জা লাগছে এই লুচু লেফটেন্যান্টের জন্য আজকে তার এই অবস্থা। নিহাল বারবার আর চোখে একবার দেখছে নূপুরকে, কি স্নিগ্ধ তার হাসি। হঠাৎ করে তাসফিন ঠিক করলো ফারাকে সারপ্রাইজ দিতে রাঙামাটি যাবে। আবার একা নয়, সবগুলোকে ধরে নিয়ে যাবে। তাই তো আরিয়ান, স্নেহা, নূপুর, মাহির এবং কি তাকে নিহালকেও এনেছে। সে চাইছিল না আসতে, কিন্তু তাসফিন বলেছে এতদিন এক নাগারে সমুদ্রে থেকে নিশ্চয়ই বিরক্ত। তাসফিন এক প্রকার জোর করেই এনেছে তাকে। ফারা এবং তাসফিনকে আরও পড়তে চাইলে তরঙ্গ দুজন দুজনকে আরও ভালোবাসে। রাঙামাটির পাহাড়ি শান্তি, কাপ্তাই লেকের নীল জলরাশি আর আকাশ ছোঁয়া সবুজের বুকে একটুখানি স্বপ্নের নাম নীলাচল ইকো রিসর্ট। পাহাড়ের খাঁজে খাঁজে ঢেউ খেলে যাওয়া কুয়াশা রিসর্টটি গড়ে উঠেছে এক পাহাড়ের চূড়ায়। নিচে কাপ্তাই লেকের বিস্তীর্ণ জলরাশি যেন আয়নার মতো ঝিকমিক করে সকাল সন্ধ্যা। ফারা, তাসফিন আর তাদের সাথে আসা বাকিরা সবাই মিলে এই নীলাচল ইকো রিসোর্টে এসে ওঠে। নিজেদের মতো একে একে রুম বুকিং করলো তাসফিন। যার যার রুমে যে যার মতো এগিয়ে যেতে লাগলো। থার্ড ফ্লোরে তাসফিন পা রাখতেই এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। ফারা পেছন ফিরে তাকালো, কাকে খুঁজে চলছে লোকটা। আকস্মিক ফারাকে অবাক করে দিয়ে পাজা কোলে তুলে নিল তাসফিন। হকচকিয়ে গেল ফারহা। ঘটনার আকস্মিকতায় হতভম্ব সে, গলা জড়িয়ে ধরে তার। নিচে নামান অবদ্ধ পুরুষ, কেউ দেখলে কি বলবে, দেখুক, আই ডোন্ট কেয়ার জান। এখন আমার টান। কিসের টান? বাসর করার টান। লাগেজ ফেলে ভাড়াকে কোলে নিয়ে বেডের দিকে এগিয়ে যেতে তাসফিন লজ্জায় থতমত খেয়ে যাচ্ছে ফারহা। এত অধৈর্য পুরুষ সে আগে দেখেনি। আকর্ষক টপ টেনে নিজের হাতের মুঠোয় নিয়ে আসে তাসফিন। দু হাতে চেপে ধরে মেয়েটাকে। থরথরিয়ে কাঁপছে ফারা। ছেড়ে দিন না, সরি জান। ঠোঁটের ভাঁজে ঠোঁট গুজে সাতটুকু নিজের ভেতর টেনে নিচ্ছে তাসফিন। ফোনের টুং শব্দ আসতেই হকচকিয়ে গেল ফারা। তাসফিনের শার্ট টেনে নিজের শীনবদন খানি ঢেকে নিল আরও। ঘনিষ্ঠ মুহূর্তে বেঘাত ঘটাতেই চোখের কার্নিশ লাল হয়ে এলো তাসফিনের। ফারাকে কোলে থেকে উঠাতে যায় আকস্মিক। তার হাত দুটো পেঁচিয়ে এক হাতের মুঠোয় নিল তাসফিন, অপর হাতে ফোনটা রিসিভ করে। বলো, নতুন কিছু তথ্য পাওয়া গেছে, ডিটেলস। একসাথে তিন দিক সামলে নিচ্ছে তাসফিন। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ফারা। এক হাতে তার নরম তুলতুলে হাত দুটো চেপে রেখেছে, অন্য হাতে ফোন। ঠোঁট দুটো বিচরণ করছে তার বক্ষ ভাঁজে। বারংবার কেঁপে উঠছে ফারা। কথার মধ্যে ঠোঁট দুটো নড়লেই তার মসৃণ ত্বক স্পর্শ করছে। মৃদু স্বরে কোকিয়ে উঠল ফারা। চোখ গরম করে তাকালো তাসফিন। চোখের ইশারায় বলল কিছু না বলতে। এবারে অপর প্রান্ত থাকা লোকটির উদ্দেশ্যে বলে, সবগুলো ফাইল, জিমেলগুলো একটু আফতাব আর লেফটেন্যান্ট নাইমকে বলো আমাকে জানাতে। ওকে লেফটেন্যান্ট। ফোনটি রাখা মাত্র ঝাঁপিয়ে ফারাকে বিছানায় ফেলল। তাড়াহুড়ো দেখে ঘাবড়ে গেল ফারা। এ কাকে দেখছে সে? এতটা উন্মাদা? আপনি এমন কেন? ঝুঁকে এলো তাসফিন। বক্ষভাজে নাক ঘষে ফিসফিসিয়ে বলল, ডু ইউ নিড এনিথিং অর উইল ইট ওয়ার্ক উইদাউট? লজ্জায় ভারী নিঃশ্বাস ফেলছে ফারহা। কণ্ঠনালী কাঁপছে। পুরুষ্ট ওষ্ঠজোড়া তার সর্বাঙ্গে শিরশিরানি তুলে দিচ্ছে।
চুলগুলো খামছে ধরে ফারহা। নিজেকে আটকানো বড্ড মুশকিল তাসফিনের নিকট। অতঃপর অপেক্ষা করল না সে, দু হাতে আলিঙ্গন করে ঠোঁটের ভাঁজে মত্ত হলো। ফারহা বিছানা হাতড়ে চাদর টেনে ঢেকে নিয়েছে নিজেদের। ঠান্ডা ঠান্ডা লাগছে ফারহার। একদম ইচ্ছে করছে না শাওয়ার নিতে। আচ্ছা, কি করে নেবে শাওয়ার? গায়ে তাসফিনের তৈরি করা দাগগুলো স্পষ্ট ঝলঝল করছে, তার উপর জ্বলছে। একবার ইচ্ছে করছে না উঠতে তার। পিটপিট চোখ করে তাকালো পাশে শুয়ে থাকা তাসফিনের দিকে। আকস্মিক তাকে কোলে তুলে নিল তাসফিন। এগিয়ে গেল ওয়াশরুমে। আলগোছে নামিয়ে দিয়ে বলল, ওয়েট আ মিনিট। লাগেজ থেকে নিজের ঢিলাঢালা ট্রাউজার আর শার্ট নিয়ে এলো তাসফিন। রেলিংয়ে রেখে দিল তা। ভাড়া চুপচাপ শাওয়ার নিচ্ছে। পিঠে বয়ে গড়িয়ে পড়ছে পানির স্রোত। উপরের ওষ্ঠ দ্বারা নিচের ওষ্ঠ চেপে দাঁড়িয়ে আছে তাসফিন। সবটা লক্ষ্য করছে সে। পিছন ফিরে তাসফিনকে দেখে পিলে চমকে ওঠে তার। আপনি এখানে দাঁড়িয়ে আছেন? নিড সামথিং। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না ফারা। দরজা ঠেলে লাগানোর চেষ্টা করে বলল, একদম আসবেন না। এক ধাক্কায় দরজা খুলে ভেতরে এলো তাসফিন। অন্য হাতে দরজাটা বন্ধ করে দেয়। নিজেকে যথাসম্ভব ঢেকে রাখছে ফারহা। দেখুন, আমি পারবো না, আপনি প্লিজ। ঠোঁট উল্টে ফেলল তাসফিন। বাচ্চাদের মতো করে বলল, তোমার তিল দেখে ফেলেছি সুখ, কিছু করার নেই। নিড ইউ ব্যাডলি। ফারাকে কিছু বুঝে ওঠার আগেই তাকে টেনে নেয় নিজের কাছে। অতঃপর আরও একবার অধর চুম্বনে অস্থির করে অতিষ্ঠ করে তোলে তাকে। তারপর তারা মেতে ওঠে আরও একবার আদিম খেলায়। আকাশ জুড়ে মিটমিটিয়ে তারা যেন নিঃশব্দে জ্বলছে অগণ মোমবাতি। দূর আকাশের চূড়ায় বসে পাহাড়ের নিস্তব্ধতাকে আরও গভীর করে তুলেছে। এমন এক রাতের আধারে এক পাহাড়ি ঢালে জ্বলছে এক টুকরো আগুন, ক্যাম্পফায়ার। আগুনের শিখা কখনো লালচে, কখনোই কমলা, কখনো বা হঠাৎ এক ঝলক নীল। শীত শীত ভাবটা থাকায় গায়ে জ্যাকেট জড়িয়েছে ফারহা। তাসফিনের হাত ধরে হেঁটে বেড়াচ্ছে তারা। আর চোখে এক পলক তাকালো তাসফিন। রাগে ফুঁসছে, ম্যাডাম, হোয়াট হ্যাপেন জান? রাখছো কেন? তো কি করব? আপনার অবাধ্য পানায় আজকে আমাকে দুবার শাওয়ার নিতে হয়েছে। এখন শীত করছে। বাঁকা হাসলো তাসফিন। রাগান্বিত বউকে আরেকটু রাগিয়ে দিতে বলল, চলো আরেকবার শাওয়ার নিই একসাথে। নাক ছিটকালো ফারহা। মনের দুঃখে একা একা হাঁটতে লাগলো। যত দ্রুত সম্ভব হাঁটছে। তাসফিন পেছন থেকে হাঁক ছাড়লো, ওয়েট সুখ, দাঁড়াবো না। সহসা হেসে ফেলল তাসফিন। দৌড়ে এসে পাজা খুলে তুলে নিল তাকে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব ফারা। ঈষৎ ভয় নিয়ে বলে ওঠে, এই কি করছেন? ভয় লাগছে। ডোন্ট ওয়ারি সুখ, আছি তো আমি। আলতো করে নাকে নাক ঘষে তাসফিন। রেস্টুরেন্টে বসে আছে বাকিরা। নিহাল নিজের মতো করে খাচ্ছে আর মাহিরকে খাইয়ে দিচ্ছে। আরিয়ান স্নেহার সাথে ছবি তুলতে ব্যস্ত। আরিয়ান, আমার ভালো ভালো পিক তুলে দিন। পচা এলে কিন্তু আপনার খবর আছে। ৩২ পাটি দাঁত বের করে হেসে ফেলল আরিয়ান। ওকে বাবা, যাও গিয়ে দাঁড়াও, ছবি তুলে দিচ্ছি। পরপর অনেকগুলো ছবি তুলে দিল স্নেহাকে। রেস্টুরেন্টের কাছে এসে ফারাকে নামিয়ে দিল তাসফিন। ফারা ভেতরে ঢুকে যায়। পেছন থেকে কেউ এসে চোখ চেপে ধরে তার। কিঞ্চিত অবাক হলো। কে? নূপুর আপু? কে হতে পারে বলো তো ছোট ভাবি? ঝুমুরের কণ্ঠস্বর শুনে চমকে ওঠে পাড়া। হাত সরাতে ঝুমুর আর নবীনকে একসাথে দেখতে পেল ফারহা। চোখ সরিয়ে অদূরে দাঁড়িয়ে থাকা তাসফিনের দিকে তাকালো। দূর থেকে চোখ টিপে তাসফিন, অর্থাৎ এটা তার জন্য সারপ্রাইজ ছিল। ভাইয়া, তোমরা আসবে একবারও জানাওনি। অভিমানী কণ্ঠে বলে ফারহা। মৃদু হাসল নবীন। মাথায় হাত রেখে আহ্লাদি ফারহাকে বোঝায়, হ্যাপি বার্থডে বোন। এটা তোর জন্য ছোটোখাটো সারপ্রাইজ ছিল। ঝুমুর আপু, তুমিও? তাসফিন ভাইয়া মানা করেছে। আবারও আনন্দে মেতে উঠেছে সবাই। নিজেদের মধ্যে আড্ডা দিচ্ছে। তাসফিন এসে গা ঘেঁষে দাঁড়ালো ফারহার। ফিসফিসিয়ে বলল, সারপ্রাইজ কেমন লাগলো ম্যাডাম? ভীষণ পচা। আপনি লেফটেন্যান্ট সাহেব এক নম্বর অসভ্য। ইউ মিন সার্ভিস? মিসেস শেখ, রেডি হও, রাতে খেলা হবে। চোখ বড় বড় করে তাকালো ফারহা। ঠোঁট কামড়ে হাসছে তাসফিন। তাসফিনের লাগামহীন কথায় হাঁসফাঁস করছে ফারহা। এগুলো থেকে বাঁচতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আরিয়ান আর স্নেহার ওখানে গিয়ে দাঁড়ালো। স্নেহা ফারাকে দেখে বাচ্চা সুলভ উচ্ছ্বাস নিয়ে বলল, ফারু আয় আয়, দুজনে ছবি তুলি। আরিয়ান একই সুরে বলল, হ্যাঁ ছোট ভাবিজি, চলে এসো, ছবি তোলা যাক। ফারা আর অমত করল না। স্নেহার পাশে দাঁড়িয়ে গেল। দুজনের অনেকগুলো ছবি তুলে দিয়েছে আরিয়ান। চলো ম্যাডাম,
আমরা কিছু ছবি তুলি। তাসফিনের ছবি তোলার কথা শুনে লজ্জায় মিয়ে গেল ফারহা। স্নেহা ঠোঁট টিপে হাসলো। আরিয়ানকে ইশারা করে সরে গেল। তাসফিন নিজের ফোন বের করে। মধ্যবর্তী দূরত্ব ঘুচিয়ে দিয়ে বুকে টেনে নিল ফারহাকে। ফাঁকা ঢোক গিলল ফারহা। সুখ, তোমার মনে হয় না আমাদের কিছু পার্সোনাল পিক থাকা প্রয়োজন? কথার সারমর্ম বুঝতে পারল না ফারহা, তাই প্রশ্নবদ্ধ চেহারায় দেখে সবটা আন্দাজ করতে পেরেছে তাসফিন। তাকে আশ্চর্যের চরমতায় পৌঁছে দিতে বক্ষ ভাঁজে ঠোঁট ছুঁয়ে ওইভাবেই অনেকগুলো ছবি ক্লিক করলো সে। তাতেই ধাতস্থ হয়নি তাসফিন। মারাত্মক বাড়ান্ত হয়ে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে ক্লিক করলো ফোনের স্ক্রিনে। আর নিতে না পেরে জ্ঞান হারালো ফারহা। তার তুলতুলে চিকন চাকন শরীরটা আঁকড়ে ধরে তাসফিন। হেসে কুটি কুটি অবস্থা তার। বউ তার স্বামীর রোমান্স দেখে জ্ঞান হারিয়েছে। ফুরফুরে মেজাজে রুমে গেল স্নেহা। সে কল্পনাও করেনি আরিয়ানের মতো একজনকে পাবে যে কিনা তাকে এতটা ভালোবাসে। ড্রেসিং টেবিলের আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখছে স্নেহা। পেছন থেকে প্রিয় পুরুষের কানের পিঠে গুজে দেওয়া একটা লাল গোলাপ। ভালোবাসি, একটি বাক্য যথেষ্ট ছিল স্নেহাকে অনুভব করানোর জন্য। দু হাতে পেছন থেকে তাকে জড়িয়ে ধরেছে আরিয়ান। স্নেহা মৃদু হেসে বলল, আপনি জানেন আমার জীবনের সবচেয়ে বড় ভুল আর সঠিক কাজ কি? কি? আরিয়ান কাঁধে থুতনি রাখল। জিজ্ঞাসু চোখে তাকায় তার মুখপানে। কি? স্নেহা মৃদু হেসে বলল, সবচেয়ে বড় ভুল সৌহার্দ্যকে ভালোবাসা। জড়িয়ে ধরা হাতটা ঢিলে হয়ে আসছে আরিয়ানের। ছেড়ে দেওয়ার পূর্বে স্নেহা সেই হাতের উপর হাত রেখে চেপে ধরে বলল, আর সবচেয়ে বড় সঠিক সিদ্ধান্ত হচ্ছে আপনাকে বিয়ে করা। নয়তো এত ভালোবাসা কোথায় পেতাম আমি? আরিয়ান খানিকটা চমকে ওঠে। স্নেহা পিছু ফিরে গলা জড়িয়ে ধরে আরিয়ানের। আমি আপনাকে ভালোবাসি আরিয়ান। হয়তো তীক্ষ্ণ অতীত জীবন থেকে মুছতে পারবো না, কিন্তু ভুলে যেতে চাই, শুধু আপনার হয়ে থাকতে চাই। আরিয়ান গিবা ঝুঁকিয়ে চুম্বন এঁকে দিল মেয়েটার আদলে। অতঃপর আঁকড়ে ধরে তার নরম ওষ্ঠ যুগল। বেসামাল হয়ে মুহূর্তে স্নেহা অসাড় হয়ে এসে ভার ছেড়ে দিল নিজের। দু হাতে আগলে নিল তাকে আরিয়ান। তাকে অনুভব করায় তার ভালোবাসা। উন্মাদ হয়ে ওঠে প্রণয়ের অনুভূতিতে। ভাই, রক্ত বের হচ্ছে তোর। আবে ইয়ার, ব্যান্ডেজ করা প্রয়োজন। আনিয়ার এবং নিহাল দুজনে চিন্তিত কণ্ঠে বলল। হাত কেটে গিয়েছে তাসফিনের। অবস্থা ভীষণ খারাপ। কিছুক্ষণ আগেই ওরা রিসোর্ট থেকে কিছুটা দূরে এসেছে। রাঙামাটি আসার একটা যথাযথ কারণ রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিনকে শেখকে টার্গেট করেছে কেউ একজন, তবে সে অন্য কেউ নয়, সাইফুল। যাদের সাথে কাজ করত তারাই মূলত তাকে ধরতে এখানে আসা তাদের। কিছুক্ষণ আগেই একটা বড় সড়ো ঝামেলা হয়েছে বলতে গেলে। অসাবধানতায় হাতে খানিকটা লেগে গেছে তাসফিনের। ডোন্ট ওয়ারি, আই এম অল রাইট। দীর্ঘশ্বাস ফেলল আরিয়ান। নিহাল বিরক্ত হয়ে বলল, ব্রো, কতটা কেটেছে আগে সেটা দেখার সময় নেই, রিসোর্টে ফিরতে হবে। কারো কথায় কানে দিল না তাসফিন। রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিল। বিছানার একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে ফারহা। তাসফিন নেই। আশেপাশে সন্ধানী দৃষ্টি বুলিয়ে খুঁজে চলেছে তাকে। না, কোথাও নেই। শেষমেশ ওয়াশরুমে গিয়ে দেখেছে। কোথাও না পেয়ে কিঞ্চিত অবাক হলো সে। তাসফিন নেই, কিন্তু কোথায় গেছে তা কেউ বলে যায়নি। বাহিরের আবহাওয়া খুব একটা ভালো নয়। একটু পরপর আকাশ কেমন গুরুম গুরুম শব্দ তুলছে। শুকনো ঢোক গিলল ফারহা। কোথায় গেছে তার অবাধ্য পুরুষটা? গিবাদেশে তরল কিছু অনুভব করতে আটকে ওঠে ফারহা। পেছন ফিরে বৃথা চেষ্টা করল সে। ডোন্ট মুভ, আই অ্যাম দ্য মুড রাইট নাও। নড়ার সাহস পেল না ফারহা। কণ্ঠনালী কাঁপছে তার। বলিষ্ঠ হাতটি ধীরে ধীরে কোমরের দিকে উঠে আসছে তার। তাকে ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছে উদরের দিকে। ইয়োর বডি স্মেল লাইক অ্যালকাহল। আই এম গেটিং ক্রেজি ফর ইউ। হাতের স্পর্শ গভীর হতেই পেছন ঘুরে দাঁড়ালো ফারহা। ঠোঁটে ঠোঁট চুইয়ে যায় তাসফিন। উদরে তরল পদার্থ অনুভব করতে পিট পিট চোখ করে তাকালো সেখানটায়। হাত থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। বুকের ভেতরটা ধড়াস করে উঠল ফারহার। এটা? আপনার হাত কেটে গিয়েছে, ব্যান্ডেজ লাগবে। আমি আমি এখনই নিয়ে আসছি। অস্থির হয়ে উঠেছে ফারহা। অধর বাঁকিয়ে হাসল তাসফিন। ফারহা ততস্থ পায়ে এগোতে নিলে শূন্য তুলে নিল তাকে তাসফিন। ভয়ে ভীত নয়নে তাকালো ফারহা। কি করছেন? হাতে লেগে যাবে তো। আরে নামান বেইব, আজ যদি রক্ত দিয়ে ছুঁয়ে দিই তুমি কি রেখে যাবে?
ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারহা। প্রতি উত্তরে কি বলা যায় খুঁজে পাচ্ছে না। টেল মি সুখ, উইল ইউ বি ম্যাড? গোলাপি ওষ্ঠজোড়া কাঁপছে নিদারুণ ভঙ্গিতে। অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করল না তাসফিন। হাত বুলিয়ে সর্বাঙ্গে তার রক্তে রঞ্জিত করে দিল কন্যাকে। প্রতিটি স্পর্শে মুচড়ে যায় ফারহা। কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে সে। এক পলকে তার সহিতে মিশে একাকার হয়ে উঠল দুজনেই। তাসফিনের রঞ্জিত রঙে নিজেকে রাঙিয়ে তুলেছে ফারহা। পিটপিট করে তাকালো সে। পরক্ষণেই চোখ বুজে আসে তার। ঠোঁটের ভাঁজে ঠোঁটরা গুজে রাখে। লম্বা একটা রজনী নির্ঘুম কম্পনে স্পর্শে হাড়ি ভাঙা খাটুনি খাচ্ছে মনে হচ্ছে ফারহা। বিছানা ছেড়ে উঠতে মন চাচ্ছে না তার। উঠতে গিয়ে বুঝতে পারল দুটো বলিষ্ঠ হাতের বাঁধনে আটকা পড়েছে সে। হাতের কথা মাথায় আসতেই ভুরুদয় কুঞ্চিত করে তাকালো। সফেদ রাঙা ব্যান্ডেজ করা রয়েছে। ফারহা মধ্যরাতেই জোরপূর্বক ব্যান্ডেজ করে দিয়েছে। একত্রে দুজনে শাওয়ার নিয়ে হাতটা ব্যান্ডেজ করে দিয়েছে ফারহা। প্রতিটি হাতটি কাছে এনে পরপর চুমু খেলো ফারহা। বুকের বাঁ পাশে চেপে ধরল সে। তার অবাধ্য লেফটেন্যান্টের কিছু হলে ফারহাজে শেষ হয়ে যাবে। দিস ইজ নট ফেয়ার সুখ, আমি আবার অবাধ্য হব কিন্তু। ঘুম জড়ানো কণ্ঠস্বর শুনে ঘাবড়ে গেল ফারহা। পাশ ফিরে তাকালো সে। চোখ বন্ধ করে শুয়ে আছে লোকটা। জেগে আছেন? এভাবে চুমু খেলে কি আর ঘুমানো যায়? নাকের ডগায় সুরসুরি লাগছে ফারহার। হাতটাই তো দেখছিল। এমনি আপনি তো সবসময় চুপ। কথাগুলো আর বলল না ফারহা। লজ্জার মাথাকে কি সব বলে দিচ্ছে। ঠোঁট কামড়ে হাসল তাসফিন। তুলতুলে গালে নাক ঘষে লম্বা নিঃশ্বাস টেনে বলল, কোথায় কোথায় চুমু খাই আমি? ছি, অসভ্য মার্কা কথা। আই অ্যাম দ্যাট আনসিভিলাইজড লেফটেন্যান্ট অফ ইয়োর্স। লাগবে আমাকে, লাগবে আমাকে ভেবে বলছো তো মিসেস শেখ? নাকমুখ কুঁচকে নিল ফারহা। রাগ মিস্ত্রিচ কণ্ঠে বলল, ভাবাভাবির কি আছে? আমার চাই না আপনাকে। ঠিক আছে, তবে আমি না হয় অন্য কাউকে। কি বললেন আপনি? আপনি অন্য কাউকে কে? হ্যাঁ, এই লেফটেন্যান্ট সাহেব। বলুন বলুন। তাসফিন হেসে ফেলল। দু হাতে জড়িয়ে ধরে ফারহাকে। ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলে, অন্য কাউকে নয়, তোমাকে চাই। আজ গুনে গুনে ঠিক 3 দিন হয়েছে তারা রাঙামাটি ঘুরতে এসেছে। ফারাকে নিয়ে নিজের মতো করে সময় কাটিয়েছে তাসফিন। আরও কয়েকটা দিন থেকে ফিরে যাবে তারা বাড়িতে। হাতের অবস্থা মোটামুটি যথেষ্ট ভালো। ফারা মনে করে ঠিক দুবেলা হাতের ব্যান্ডেজ বদলে পরিষ্কার করে আবার ব্যান্ডেজ করে দিয়েছে। বাচ্চা বউটা চোখের পলকে বড় হয়ে গেছে। ভীষণ যত্ন নিয়েছে তার। রাতের দিকটায় মুখ বুজে সব সহ্য করে নেয়। তাসফিনের ভালোবাসা মেশানো আদর যন্ত্রণাগুলো চুপচাপ মেনে নিয়েছে। দূর থেকে কোথাও ভালোবাসা যায়, এটা কখনো মেনে চলেছে নিহাল। নূপুরের সঙ্গে তার এখন বন্ধুসুলভ সম্পর্ক। মাহিল নিহালকে ছাড়া কিছু বোঝে না। মাঝে মধ্যে এখন পিঠার কবরে গিয়ে খানিকক্ষণ বসে সময় কাটায় নিহাল। শান্তি লাগে তার। তাসফিন চেয়েছিল নূপুর আর তার বিয়ের কথাটা, কিন্তু নিহাল মানা করে দিয়েছে। সে এসব নূপুরকে পাওয়ার জন্য করছে না। সে কোনো মতেই চায় না তাদের বন্ধুত্ব নষ্ট হোক। সে যেরকম আছে আড়ালে ভালোবেসে এসেছে, সেইভাবেই ভালোবেসে যাবে আজীবন। একতরফা ভালোবাসা খুব সুন্দর। এগুলো একতরফা প্রেমিকাগুলো কখনো কোনো কিছুর প্রত্যাশা করে না। তারা ভালোবেসে যায় নিঃস্বার্থভাবে। ব্যালকনিতে কফির কাপ হাতে বসে আছে তাসফিন। ফারাদ চুপচাপ এসে পাশে দাঁড়ালো তার। কাঁধে হাত রাখতেই হাত টেনে নিয়ে এলো নিজের সামনে। মিসেস শেখ হঠাৎ শান্ত হয়ে আছেন, ব্যাপার কি? কোমর টেনে কোলে বসিয়ে নিল ফারহাকে। হাতটি স্পর্শ করছে উদরে। মিসেস শেখ, আপনার কি মনে হয় আমাদের এখন একজন সুখ পাখি থাকা প্রয়োজন? ঘাড় ফিরিয়ে তাসফিনের দিকে তাকালো ফারহা। বিস্মিত নয়নে তাকাতে দেখে ফিসেল হাসে তাসফিন। কি মিসেস শেখ, বলছি কি প্রসেসিং শুরু করব নাকি সুখ পাখি আনার? লজ্জায় মিয়ে গেল ফারহা। বদলোক, সবসময় অশ্লীল কথাবার্তা বলে। উফ মিসেস শেখ, এমন করলে তো ফিলিংস আসে। লাগবে লাগবে কাছে। ফারাদ চকিতে কোল থেকে উঠে গেল, কিন্তু তা ক্ষণিকের জন্য। পরক্ষণে নিজেকে শূন্যে অনুভব করে। পালিয়ে লাভ নেই সুখ। আপনার জায়গা আমার বুকে, এখানেই আসতে হবে। প্রচণ্ড পেট ব্যথা করছে ফারহার। সকালে এসে দেখে গিয়েছে রুবিনা শেখ। বিকালের দিকে তাকে নিয়ে ডক্টরের কাছে এসেছেন উনি। মনের মধ্যে খুঁতখুঁতে করছে একটা। প্রেগনেন্সি কিট হাতে ওয়াশরুমে গেল ফারহা। হাত দুটো কাঁপছে থরথর করে। কি হবে ভাবতে পারছে না।
ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ফারহা। ভয় হচ্ছে তার। টকটকে লাল দুটো দাগ দেখে বুকের ভেতর ধড়াস করে উঠল তার। নিঃশ্বাস ভারী হচ্ছে খুব। কণ্ঠনালী কাঁপছে নিদারুণ ভঙ্গিতে। সদ্য ঘুম থেকে উঠেছে তাসফিন। পিটপিট চোখ করে তাকাচ্ছে আশেপাশে। উঠে বসার চেষ্টা করতেই কিছু একটা ঝড়ের বেগে এসে বুকে বাড়ি খেলো তার। উফ শব্দে কোকিয়ে উঠল তাসফিন। বোঝার চেষ্টা করলো কিছু একটা। মুখের উপর এসে পড়া চুলগুলো সরিয়ে নিয়ে দেখল স্নিগ্ধ মুখশ্রী। পিটপিট করে তাকাচ্ছে তার দিকে। কি হয়েছে মিসেস শেখ? আই লাভ ইউ লেফটেন্যান্ট সাহেব। এই প্রথমবার ভালোবাসার কথাটি মুখে উচ্চারণ করেছে তার আদরের সুখ। অধর প্রশস্ত করে হাসে তাসফিন। আই লাভ ইউ টু সুখ। আই লাভ ইউ ইনফিনিটি। ছলো ছলো চোখে তাকায় ফারহা। ওষ্ঠজোড়া তখনও কাঁপছে তার। জান কি হয়েছে বলো আমাকে। বাঁ হাতটি বিচরণ করছে তার বক্ষ ভাঁজে। ওষ্ঠ ছুঁয়ে চলেছে বারংবার। নিজেকে কন্ট্রোল করা বড়ই মুশকিল তাসফিনের জন্য। ডান হাতটি বের করে হাতে থাকা কিটটি এগিয়ে দিল ফারহা। চট করে তার টেনে নিল তাসফিন। স্পষ্ট ঝলঝল করছে দুটো দাগ। ক্ষণিকের জন্য থমকে যায় তাসফিন। শুকনো ঠোঁটজোড়া ভিজিয়ে নিল আলতো করে। চোখ দুটো তখনও স্থির হয়ে আছে দাগের দিকে। আপনি বাবা হচ্ছেন। দৃষ্টি সরিয়ে ফারহার অদল পানে চাইল সে। থমকে থাকা মোহবয়ে একটুখানি বিস্ময় নিয়ে শুধায়, আই অ্যাম গেইং টু বি এ ফাদার? ইয়েস। নিজের ভেতর উত্তেজনাটুকু ভেতরে চাপা রেখে দু হাতে জাপটে ধরল ফারাকে। আই লাভ ইউ বে। আই লাভ ইউ সো মাচ। আমিও ভালোবাসি খুব। নিজেকে ধরে রাখাটা বড্ড কঠিন হয়ে উঠেছে তাসফিনের নিকটে। আকস্মিক বিছানায় ছুঁয়ে দিয়ে উপরে চলে এলো। চমকে উঠে ফারহা। কি করছেন এটা? এইমাত্র না সঙ্গ চেয়েছিলে? না না, এখন কিছু না। সরি সুখ, বাবা হচ্ছি, একটু তো আদর করতেই হবে। লেফটেন্যান্ট সাহেব আপনি। অদ্ভুত রহস্য মিশ্রিত নয়নে তাকালো তাসফিন। লেফটেন্যান্ট সাহেব এর পূর্বেই কেউ তাকে এরকম সম্বোধন করেনি। কিঞ্চিত অবাক হলো সে। ঝুমুর আতকে উঠে, তাসফিন এখানে কেন? ভাইয়া তুমি এখানে কেন? মানে কেন? দু হাত ভাঁজ করে বুকে গোজে তাসফিন। ইস্পান কঠিন চোয়াল তার। বরাবরের ন্যায় গাম্ভীর্য ভাবটা বজায় রেখে হিসহিসিয়ে বলল, এখানে কেন তোরা? আর এসব ফুচকা খাওয়া হচ্ছে কেন? ঝুমুর আমি তোকে মানা করেছিলাম তো এসব বাইরের খাবার না খেতে। তাতে আপনার সমস্যা কি? আপনার কলিজা তো আর ছিঁড়ে খাচ্ছি না। এই শুনুন, নিজের কমান্ডারগিরি নৌঘাটিতে দেখাবেন, এখানে মোটেও না। ফুচকার থেকে সুস্বাদু খাবার আর কি আছে? কথাগুলো কণ্ঠনালীতে রয়ে গেল। টুপ করে গিনে নিল ফারহা। এগুলো রাখো মামু। কি তুমি আমাকে মারবে? ফাইরোজ এবার কিন্তু বকা দিব। 2.5 বছরের ফাইরোজের হাত থেকে মেহেদির প্যাকেটটা নিল ফারহা। রাগে গজগজ করলো। কি করছো এগুলো তুমি? দেখো জামাটায় কিভাবে মেহেদির দাগ লাগিয়েছ। ছোট্ট ফাইরোজ ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে মায়ের দিকে। ক্রমশ ঠোঁট উল্টে যাচ্ছে। এই বুঝি গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদবে। তুমি বকছো কেন আম্মা? দু হাত কোমরে চেপে দাঁড়ালো ফারহা। সে নিজেই পারছে না হাত পা ছড়িয়ে কাঁদতে। বকবো না তো কি করব? তুমি কবার জামা নোংরা করো? হ্যাঁ, কবার আমি সেগুলো চেঞ্জ করব? এত অবাধ্য হচ্ছ কেন? ঠোঁট উল্টে মেয়েটা কেঁদে ফেলল। চোখ কসলাতে কসলাতে রুম থেকে বেরিয়ে দৌড় দিল রুবিনা শেখের রুমের দিকে। যেতে যেতে কার্পেটে পা আটকে ধুম করে পড়ে গেল। হাউমাউ করে কেঁদে উঠল মেয়েটা। সহসা রুমের ভেতর থেকে বেরিয়ে এলো রুবিনা শেখ, নূপুর এবং রেজওয়ান শেখ। ফাইরোজকে কোলে তুলে নিল নূপুর। আম্মু পড়লে কি করে? মেয়েটা অধরে কেঁদেই চলেছে। রুবিনা শেখ হাত পা টেনে দিচ্ছে কোথাও ব্যথা পেয়েছে সেটা বুঝতে। মেয়ের কান্না শুনে হন্তদন্ত পায়ে বেরিয়ে এলো ফারা। কি হয়েছে? রুবিনা শেখ ধমকের সুরে বললেন, তুই কোথায় ছিলি ফারা? আমার বুবুনটা পড়ে গেল। দু হাতে ফাইরোজকে কোলে তুলে নিল ফারহা। মিনমিনিয়ে গলায় বলল, ও তো তোমার কাছেই যাচ্ছিল আম্মু। ফাইরোজকে ঘুম পাড়িয়ে শোয়াতে শোয়াতে রাত 10:30 বেজে গেছে ফারহার। মনটা বড্ড খারাপ তার। তাসফিন কাল আসবে বলেছিল। অবশেষে ছুটি পেয়েছে। অথচ কাল পুরোটা দিন অপেক্ষা করেও লাভ হলো না। এলো না তাসফিন। কাল না হয় এলো না, কিন্তু আজকেও কেন এলো না সে? মাঝে মধ্যে খুব কষ্ট হয় তাসফিনের চলে যাওয়ার পর। মাসের পর মাস সে থাকে সমুদ্রে। সমুদ্র নামান সতীনকে দু চোখে সহ্য হয় না তার। কেন সে তাড়াতাড়ি ফিরে না? যখন তাসফিনের সাথে ফোন আলাপ হয় তখন তাসফিন তার জেলাসি শুনে বলবে, উফ মিসেস শেখ, আপনি বললে এখনই সমুদ্রকে ডিভোর্স দিয়ে চলে আসবো। সেই কথা শুনে খিলখিলিয়ে হেসে উঠল ফারহা। কিন্তু ফোন আলাপ শেষ হতেই আবারও একাকিত্ব
ঘিরে ধরে তাকে। আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে সেটার খেয়াল নেই ফারহার। ঘড়ির কাঁটা তখন 12:30 ছুঁই ছুঁই। কলিং বেল বাজতেই উঠে গিয়ে দরজা খুলে দিলেন রুবিনা শেখ। মাকে সামনে দেখে দু হাতে জড়িয়ে ধরল তাসফিন। আম্মু, কেমন আছো? কেঁদে ফেললেন রুবিনা শেখ। বছরের অর্ধেকটা সময় ছেলেটা থাকে না বাড়িতে। কষ্টে বুকটা ফেটে যায় ওনার। ইস, আবার কাঁদছো কেন? বাড়িতে সবাই তো জেগে যাবে। তাসফিনের সতর্ক বার্তা শুনে চুপ করে গেলেন রুবিনা শেখ। সবাইকে সারপ্রাইজ দিতে কাল না এসে আজকে এসেছে তাসফিন। শুধু রুবিনা শেখ জানতেন কথাটা। বাকিদের সকালে জানাবেন বলে ঠিক করেছেন। এতগুলো দিন পর মনে পড়েছে সবার কথা। ওষ্ঠ বাঁকিয়ে হাসল তাসফিন। মায়ের গালে আলতো করে গাল ছুঁয়ে বলে, আমার আম্মা জান, আমার কাজটাই তো অমন। তোমার ছেলে যে একজন সমুদ্রের সৈনিক। ঘড়ির কাঁটায় একটানা টিকটক শব্দ ছাড়া রুমটা নিস্তব্ধ আচ্ছন্ন। বাইরে গত রাতের বৃষ্টির ঠান্ডা এখনও বাতাসে লেগে আছে। ফ্যানকে নিভিয়ে দিয়েছে ফারহা। আলগোসে দরজার কপাট ঠেলে ভিতরে প্রবেশ করলো তাসফিন শেখ। নিঃশব্দে থমকে দাঁড়ালো সে, যেন অদৃশ্যের সৌন্দর্য চোখে বেঁধে রাখতে চায় আজীবন। বিছানায় ঘুমিয়ে আছে তার দুই সুখ পাখি। এক আকাশের নীড়ে বাঁধা ভালোবাসার সোনালি ডানা। ছোট্ট 2.5 বছরের কন্যাটি এলোমেলো ভঙ্গিতে শুয়ে আছে, শিশুর ঘুমের নির্বাণ শান্তি নিয়ে। তার নরম শরীরের উপর সুরক্ষার ছায়ার মতো হাত রেখেছে মা। তাসফিনের প্রিয় বাচ্চা বউ অচেতন নিদ্রায় ডুবে থাকা সে যেন এক স্বপ্নময় চিত্রকল্প, যার পরনে ওড়নাটার ছুটে গিয়ে বিছানার পেরিয়ে মেঝেতে লুটিয়ে আছে। আলগোছে পরম সুন্দর। দৃশ্যটা দেখে পুরুষের বুকের ভেতর হঠাৎ আবেগের ঢেউ আছড়ে পড়ল। এই দুই পান তার সমস্ত পৃথিবী, সমস্ত সুখ, সমস্ত সত্তা। পা টিপে টিপে ফাইরোজের কাছে গিয়ে বসলো তাসফিন। হাসি হাসি চোখ করে তাকালো মেয়েটার দিকে। গিবা চুম্বনে এঁকে দিল তার ললাটে। ফিসফিসিয়ে আদুরে গলায় ডাকলো, আমার মা, উঠুন। মা, উঠে পড়ুন আম্মু। সদ্য কাঁচা ঘুমটা ভেঙে যাওয়াতে মোচড়াতে লাগলো ফাইরোজ। তাসফিন ফিসফিসিয়ে বলল, মা উঠুন, দেখুন আব্বু এসে গেছে। বাবার কথা স্মরণে আসতেই আঁখি মেলে তাকালো ফাইরোজ। আব্বু। এক লাফে বিছানা ছেড়ে উঠে জড়িয়ে ধরে তাসফিনকে। সৈনিক বাবাকে দেখে ছোট্ট মনটা নেচে উঠল তার। এখনো সাফেদ রঙা পোশাক জড়িয়ে রয়েছে তাসফিন। আব্বু, আব্বু। চুপ চুপ, আম্মু জেগে যাবে। মা, আস্তে কথা বলো। আলগোছে ফাইরোজকে কোলে নিয়ে সোফায় চলে গেল তাসফিন। আদরে মুখটায় অসংখ্য আদর বুলিয়ে দিল। আব্বু, ইতু দিলু কুলছো কিনো। মেয়েটার ভাঙা কণ্ঠে বলা কথাগুলো শুনে মৃদু হাসল তাসফিন। দ্বিতীয়বারের মতো ললাটে চুম্বন এঁকে দিল। আপনাকে সারপ্রাইজ দিতে আসছি মা। আপনি আপনার আম্মুকে কি বলবেন না কিন্তু? মায়ের কথা বলতেই ঠোঁট উল্টে নিল মেয়েটা। ভুরু কুচকে শুধায় তাসফিন, কি হলো আমার মা? মন খারাপ কেন? ফাইরোজ আহ্লাদি কণ্ঠে নালিশ জানালো, আম্মু মারছে, বুকা দিছে অন্যেক। ফাইরোজের ললাটে চুম্বন এঁকে দিল তাসফিন। আপনি কি করেছিলেন আমার মা? ফাইরোজ আদো আদো কণ্ঠে বলে, মিন্দি দিচ্ছি। ছোট ছোট আঙ্গুলগুলো তাসফিনের সামনে তুলে ধরে ফাইরোজ। মেহেদি দিয়েছে। এখনও জামায় মেহেদি লেগে আছে বললে ভুল হবে, লেপটে আছে রীতিমতো। ছোট ছোট আঙ্গুলগুলোতে চুমু খেলো তাসফিন। আমার মাটা মেহেদি দিয়েছে? চুন্দর, অনেক সুন্দর। ফাইরোজ ঠোঁট উল্টায়। আম্মু বুকা দিছে। তাসফিন কড়া কণ্ঠে বলল, সকালে আম্মুরে বিচার করব আমি। ফাইরোজ দৌড়ে গিয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে আবারও মেহেদিটা নিয়ে এনো। আব্বু, আম্মুলি মিন্দি দিই। তাসফিন ফিসফিসিয়ে বলল, আব্বু তো ইউনিফর্ম পরে আছে আমার মা। আব্বু শাওয়ার নিয়ে আসে। ফাইরোজ শুনল না তার কথা। কচি হাতটা দিয়ে তার রুক্ষ খসখসে হাতটা টেনে নিয়ে আঁচো। ফারহা গভীর ঘুমে অচেতন হয়ে আছে। সুখের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসল তাসফিন। আমার সুখ, মিসেস শেখ, আপনি যে আমার কতটা আপন আদৌ কি জানেন? থ্যাঙ্কস সুখ, একটা সুখ পাখি উপহার দেওয়ার জন্য। আলতো করে ঝুঁকে কপালে চুমু খেলো তাসফিন। তার দেখা দেখি ফাইরোজও এগিয়ে গিয়ে ঠোঁট ছুঁয়ে দিল তার মায়ের কপালে। পরক্ষণে বাবার কপালেও ঠোঁট ছোঁয়ায়। বাবার মতো কাজটা করতে পেরে ভীষণ খুশি মেয়েটা। ঘুমন্ত রমণীর পায়ের আঙ্গুলে মেহেদির প্রলেপ লাগিয়ে দিচ্ছে প্রেমিক পুরুষ। পাশেই ছোট্ট বাবুটা বসে আছে। বাবার দেখা দেখি মায়ের পায়ে একটু একটু এলোমেলো মেহেদি লাগিয়ে দিচ্ছে। আম্মু চুন্দল, আম্মু চুন্দল আব্বু। ফাইরোজ আনন্দে আত্মহারা হয়ে উঠল। তাসফিন থামিয়ে দিল মেয়েকে। চুপ আমার মা, আম্মু জেগে যাবে তো। সহসা দু আঙ্গুল চেপে ঠোঁট চেপে ধরে ফাইরুজ শেখ। চুপ চুপ চুপ। ওষ্ঠ বাঁকিয়ে হাসল তাসফিন। অতঃপর গুণাক্ষরেও টের পেল না তার সুখ পরি পাখির বাবা এসেছে বাড়িতে।
স্নিগ্ধ সকাল, সবে ঘুমটা হালকা হয়ে এসেছে ফারহার। উঠতে গিয়ে উঠতে পারছে না। অনুভব করলো ভারী কিছু তার দেহের উপর বিচরণ করছে। আকস্মিক স্পর্শকাতর জায়গায় রুক্ষ খসখসে হাতের স্পর্শ পেয়ে হকচকিয়ে গেল মেয়েটা। কে কে? আপনাকে বাজেভাবে ছুঁয়ে মেয়ের আম্মু বানিয়ে দেওয়ার অবাধ্য লেফটেন্যান্ট সাহেব বলছি। ব্যাস, এতটুকুই যথেষ্ট ছিল ফারহার বক্ষস্থলে ঝড় তুলে দেওয়ার জন্য। আপনি কখন এসেছেন? তাসফিন প্রত্যুত্তরে কিছু বলার প্রয়োজন বোধ করল না। নিজের অস্তিত্বের মাঝে একটি অস্তিত্বের অনুভব করে লজ্জায় আড়ষ্ট হলো মেয়েটা। কখন এসেছেন? প্রত্যুত্তরে তাসফিন কিছু বলার প্রয়োজন বোধ করল না। নিজের অস্তিত্বের মাঝে আরও একটি অস্তিত্ব অনুভব করে লজ্জায় আড়ষ্ট হলো মেয়েটা। কেঁপে কেঁপে উঠছে ক্ষীণ বদনখানি। তাসফিন বুঝি বউ বলতে পাগল? হয়তো সে আসলেই বউ বলতে পাগল। নিজের আদর মাখা স্পর্শগুলো তার সুখের মাঝে ফেলাতে ব্যস্ত হয়ে ওঠে। ফারা হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় তার ক্লিন শেভ করা গালে। আপনি আমাকে সবসময় কেন ভুলে যান? সব ভুলতে পারি, কিন্তু আমার সুখ পাখির আম্মুকে ভুলতে পারি না। টুপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল আঁখি হতে। চক্ষুদয় আবেশে বুঝে নিল ফারহা। তাসফিন উন্মাদ হয়ে ওঠে। সকাল শুরু করে প্রণয়ের অনুভূতিতে। খাবার টেবিলে বসে বসে দুষ্টুমি করে চলেছে ফায়রোজ। সবে খাবার বেড়ে দিয়েছে নূপুর আর ফারহা। তাসফিন শাওয়ার নিয়ে একদম পরিপাটি হয়ে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে পা রাখতেই হইচই শুরু করে দিছে ছোট্ট ফায়রোজ। আব্বু কোলে নে। ফারহা ধমক দিয়ে বলল, না, এখন বাবা খাবে, তুমি আমার কোলে এসো। ফারহা তাসফিনের দিকে তাকাতেই দেখে চোখ গরম করে তাকাচ্ছে তাসফিন। শুকনো ঠোক গিলে ফারহা। অপাত লেফটেন্যান্ট তাকে এখন ধমক দেয়। তাসফিন এগিয়ে এসে চেয়ার টেনে বসলো। পাশের চেয়ার টেনে দিল ফারহার জন্য। ফারহা মিনমিনিয়ে গলায় বলল, আপনারা খেয়ে নিন, ফায়রোজ এটা ওটা করে জ্বালাতন করবে, এর চেয়ে আমি ওকে রাখি। তাসফিন গম্ভীর স্বরে বলল, বসতে বললাম। ফারহা বিনা বাক্য ব্যয়ে বসে পড়ল। সে জানে এই লোকটার কত কথার কোনো কাজ কিছুতেই পেরে উঠবে না। রুবিনা শেখ খেতে খেতে বললেন, তুই শুধু শুধু আমার বুবুনকে কথা শোনাস ফারহা। দেখ তো বুবুন কি সুন্দর বসে আছে। মাহির আর ফায়রোজ একপাশে বসে আছে। ছোট বোনকে একটু একটু করে মুখে খাবার দিচ্ছে মাহির। সে এখন বুঝতে শিখেছে। আকস্মিক হাত বাড়িয়ে তরকারি চামচ ধরতে গিয়ে উল্টে ফেলে দিল সেটা। সব তরকারি টেবিলের উপর ছড়িয়ে গেল। ধুম করে একটা ধমক দিল ফারহা, বেয়াদব কোথাকার। দেখুন আম্মু কি বলেছিলে তুমি? সব তরকারি ফেলে দিয়েছে। হাউমাউ করে কেঁদে উঠল ফায়রোজ। অসহায় মুখ করে তাকালেন রুবিনা শেখ। হাতটা ধুয়ে ফেলল তাসফিন। ফারহা রিনরি নিয়ে গলায় বলল, আপনি খাবেন না? তাসফিন মৃদুস্বরে বলল, আগে আমার মা খেয়ে নি। আলগোছে মেয়েটাকে কোলে তুলে নিল তাসফিন। অপর হাতে তুলে নিল খাবারের প্লেটটা। বাগানে যাচ্ছি, একটু পরে এক গ্লাস পানি নিয়ে এসো। তাসফিন ধুমধাম পা ফেলে বাগানের দিকে এগোতে লাগলো। ছোট্ট দোলনায় ফায়রোজ শেখকে বসিয়ে দিল তাসফিন। দোলনা দুলে চলছে। ভাত মাখিয়ে প্রথম লোকমা তুলে দিল তাসফিন। আমার মা, তাড়াতাড়ি খেয়ে নিন, না হলে যে বড় হতে দেরি হয়ে যাবে আপনার। খিলখিলিয়ে হেসে উঠল ফায়রোজ। ঠোঁট দুটো ফাঁকা করে বাবার হাতের প্রথম লোকমাটা মুখে তুলে নিল। ফারা গ্লাস হাতে বাইরে বেরিয়ে এলো। সে দেখছে একজন ধৈর্যশীল বাবা, যে কিনা নানা বাহানায় দিয়ে মেয়েটাকে খাইয়ে চলছে। মাঝে মাঝে নিজেকে বড় ভাগ্যবতী মনে হয় ফারহার। তার সুখ পাখির আব্বু যে সে। সন্ধ্যা নেমেছে নির্বিঘ্নে। ড্রয়ার খুলে আজ লিখতে বসেছে ফারহা। প্রিয় লেফটেন্যান্ট সাহেব, আজ আপনাকে নিয়ে লিখতে বসেছি। জানেন আপনি আসলে কেমন মানুষ? আমার কাছে আপনি শুধু একজন দায়িত্ববান সৈনিকই নন, বরং আপনি এক মহৎ চরিত্রের প্রতিচ্ছবি। আপনি একজন দায়িত্ববান ছেলে, যিনি বাবা মায়ের প্রতি মমতা আর শ্রদ্ধা নিয়ে বেঁচে থাকেন। আপনি একজন দায়িত্ববান জামাই, যিনি শ্বশুরবাড়ির মানুষদের আপন করে নেন নিজের মতো করে। আপনি একজন দায়িত্ববান ভাই, যিনি ভাই বোনদের পাশে থেকে তাদের আস্থার সবচেয়ে ভরসা। আপনি একজন দায়িত্ববান পুরুষ, যিনি সুখ দুঃখের ভাগিদার হতে জানেন। আর সবশেষে আপনি একজন দায়িত্ববান স্বামী এবং কন্যার স্নেহের বাবা, যিনি প্রতিটি নিঃশ্বাসে নিজের পরিবারকে আঁকড়ে রাখেন। জীবন সুন্দর সম্পর্ক গড়ে তোলার সবচেয়ে বড় রহস্য আপনি, যে খুব সহজেই আয়ত্ত করেছে। ধৈর্য ধরে মানুষের কথা শোনার অভ্যাস, মন দিয়ে ভালোবাসার সঙ্গী পাওয়া, প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো, এই সব গুণই আপনাকে করে তুলেছে আলাদা। ভালোবাসা আপনার কাছে শুধু মিষ্টি কিছু শব্দ নয়, বরং এক গভীর দায়িত্ব। আর সেই দায়িত্বই আপনাকে মানুষের হৃদয়ে অটুট স্থান করে দিয়েছে। যদি কখনো ভালোবাসা মেপে দেখতে যেত, তাহলে বোধহয় আপনার ভালোবাসা আমার ভালোবাসার চেয়ে কয়েক হাজার গুণ বেশি। আপনার সঙ্গে থাকা মানে এক ধরনের নিশ্চিত অনুভূতিতে, যেন কোনো ঝড় এলেও পাশে কেউ আছে, যে রক্ষা করবে, ভরসা দিবে, সাহস যোগাবে।
আপনার মতো মানুষেরা সমাজে বিরল, কারণ আপনারা প্রতিটি ভূমিকায় আপনি পালন করেন নিষ্ঠা আর ভালোবাসা দিয়ে। এজন্যই আজ আপনাকে লিখতে গিয়ে কলম থেমে যায় না। এই মুহূর্তে আমি আপনাকে নিয়ে লিখছি আপনার ওই দেওয়া ডায়েরিতে। জানি না কখনো জানতে পারবেন কি না, কিন্তু আমি সত্যি খুব ভাগ্যবতী যে কিনা আপনার মতো পারফেক্ট একজন মানুষ পেয়েছি। ভালোবাসি অবাধ্য লেফটেন্যান্ট সাহেব। ইতি আপনার সুখ পাখির মা সুখ।